ঈদুল আজহা এসেছে ত্যাগের বার্তা মহিমায়। উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারপাশে। ঈদকে রঙিন করে তুলতে সিনেমা মুক্তির রেয়াজ বহু পুরনো। এই ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমা। তাণ্ডব আর ইনসাফে মেতেছে বাংলা সিনেপ্রেমীরা। সিনেমায় দেখা মিলেছে অন্যরকম সাবিলা ফারিনের। বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেকে বাজিমাত করেছেন গুণী এই দুই অভিনেত্রী। আমাদের সাথে ঈদের খুশি বাড়িয়ে দিতে অতিথি হয়ে আছেন সাবিলা নূর, আছেন তাসনিয়া ফারিন। এই দুই তারকা অতিথিকে নিয়ে সবাইকে ওয়েলকাম করছি ঈদুল আজহার বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন যাচ্ছে ঈদ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো যাচ্ছে। হ্যাঁ, স্পেশালি তাণ্ডবের সঙ্গে এবারের ঈদ কেমন যাচ্ছে একটু জানতে চাই। একদমই নতুন এক্সপিরিয়েন্স। প্রথমবার মতো সিনেমা হলে সিনেমা রিলিজ পেয়েছে, সো অনেক এক্সাইটেড এবং সেই সাথে কিছুটা নার্ভাসও। আচ্ছা, ইনসাফময় ঈদ কেমন যাচ্ছে ফারিনের? আমিও সাবিল আপুর মতোই বলবো যে প্রথমবার ঈদে ছবি মুক্তি, তো এটার একটা অন্যরকম আনন্দ। অন্যান্য সময় তো যেটা হয় যে বাসায় ঈদ করা বা কোরবানি এগুলো নিয়ে ব্যস্ত থাকা হয়, এবার আসলে হলে হলে ব্যস্ততা যাবে। আচ্ছা, যেহেতু প্রথমবার সিনেমা মুক্তি পেয়েছে, আগে তো ছোটবেলায় নিশ্চয়ই সিনেমা দেখতে যাওয়া হতো, ছোটবেলা থেকে ঈদ হলেই তো মানুষ যেত, তো এবার নিজের সিনেমা মানে কেমন লাগছে, ফিলিংটা কেমন? ফিলিংটা আমার মনে হয় আসলে শব্দে আমাদের দুজনের একজনও সেভাবে করে এক্সপ্রেস হয়তো করতে পারবো না। এটা নার্ভাসনেস আছে, এক্সাইটমেন্ট আছে, এক ধরনের খুশি আছে, সো সব কিছুর একটা মিশ্রণ আর কি। ফারিনের কাছে জানতে চাই যে ছোটবেলায় ঈদটা কেমন ছিল? ছোটবেলায় বলতে আমার বেশিরভাগ ঈদ হয়তো নানু বাড়িতে করা হয়েছে সবার সঙ্গে একসাথে। আনফর্চুনেটলি আমার সব কাজিনরা এখন মোটামুটি দেশের বাইরে চলে গেছে, তো সেরকমভাবে একসাথে ঈদ উৎসবটা ওভাবে করা হয় না। তো আমার মনে হয় যে এখন সিনেমা রিলিজের মধ্য দিয়ে একটা নতুন ধরনের ঈদ উদযাপন, ভক্তদের ভালোবাসা তো অবশ্যই আছে। হ্যাঁ হ্যাঁ, পরিচিত হচ্ছি, তো ভালো লাগছে। আচ্ছা, শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। অভিজ্ঞতা খুবই মানে দুর্দান্ত, কারণ যখন আসলে শুটিং শুরুর আগে যখন কনফার্ম হয়েছে যে আমি কাজ করছি তাণ্ডবে, তখন তো এক ধরনের একটা নার্ভাসনেস ছিল যে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করব এবং সেই সাথে গানও আছে, অ্যাক্টিং আছে, তো সব কিছু মিলিয়ে একটা নার্ভাসনেস ছিল। কিন্তু আসলে ওনার সাথে কাজ করার পরে মানে উনি এত হেল্পফুল এবং কোঅপারেটিভ অ্যাজ আ কো আর্টিস্ট যে একবারের জন্য মনে হয়নি যে প্রথমবার কাজ করছি, মানে মনে হয়েছে যে অনেকগুলো কাজ মনে হয় করে ফেলেছি। সো ওই কমফর্ট জোনটা আসলে খুবই ভালো লেগেছে। আরেকটা ব্যাপার হচ্ছে একটু ভিন্ন লুকও কিন্তু ছিল। মানুষজন কিন্তু যখন যেহেতু আপনারা দুজনেই আসলে নাটক দিয়ে এসেছেন ইন্ডাস্ট্রিতে, পরবর্তীতে সিনেমাতে কাজ করেছেন, তো এই যে আলাদা একটা লুক ছিল এবং সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আপনার এই লুকের, এটা নিয়ে একটু বলবেন কিছু? আমাদের টিমের সবারই আসলে এইটাই মানে ক্যারেক্টারের পাশাপাশি ক্যারেক্টার এস্টাবলিশ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল হচ্ছে আমার লুকটা। যেহেতু আমি নাটকে অনেক ধরনের অনেক লুক অলরেডি ট্রাই করে ফেলেছি, সো এমন কিছুই করতে চেয়েছিলাম যেটা একদমই নতুন। সো রাফি ভাইয়া এবং সেই সাথে আমাদের মেকআপ, হেয়ার এবং কস্টিউমের টিমের যারা আছে, তারেক ভাইয়া, রিনা আপা এবং সান আপু, আমরা সবাই মিলে আসলে একদম নতুন একটা লুক ক্রিয়েট করা ট্রাই করেছি এবং দর্শক এটা পছন্দ করেছে, এটাই আসলে আমাদের সার্থকতা। ফারিনের কাছে জানতে চাই যে আসলে ইনসাফের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা। এটা খুবই সাডেনলি হওয়া, আসলে ওরকমভাবে কোনো প্ল্যান করে যুক্ত হওয়া না। ওয়ান ফাইন ডে আমাকে সঞ্জয় সমাদ্দার ফোন করে বললেন যে উনি একটা গল্প শোনাতে চান, তো তারপরে উনি বাসায় আসলেন, তারপর গল্পটা বলা শুরু করলেন। এন্ড দেন আমার কাছে খুব মনে হয়েছে যে ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং আমি আসলে কমার্শিয়াল সিনেমা করব ভাবছিলাম, বাট সেরকম একটা মানে একদম সব কিছু মিলে ব্যাটে বলে মিলে যাচ্ছে, ক্যারেক্টার গল্প মিলে এরকম কোনো কিছু পাচ্ছিলাম না। সেই জায়গা থেকে যখন ইনসাফের গল্প শুনলাম, আমার ক্যারেক্টারের জার্নিটা শুনলাম, আমার কাছে মনে হয়েছে ইটস আ ভেরি গুড স্টার্ট, ইট ক্যান বি আ ভেরি গুড স্টার্ট। তো সেইভাবে আসলে একদিনের মধ্যেই আসলে কনফার্ম করার সবকিছু। একটু জানতে চাই যে ছোটবেলায় ঈদ কেমন কাটতো? আমার ঈদের সবসময় আগে চট্টগ্রাম যাওয়া হতো, যেহেতু আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটোই চট্টগ্রাম, সো ওখানেই কাটানো হতো। এবং ওর মতো আমিও একই কথা বলবো যে কাজিনদের সাথে যেই সময়টা, সেটা খুব মিস করে। এখন সবাই পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে, সো সেই সাথে হচ্ছে ওই মানে খুনসুটিগুলো কিংবা ওই আনন্দের মুহূর্তগুলো ডেফিনেটলি মিস করি। তবে আমার
মনে হয় যে এখনকার ঈদের আসলে এক ভিন্ন ধরনের একটা ফিলিং আছে, যে মানে ভক্তরা কাজ দেখছে, কাজের প্রশংসা করছে বা কাজ নিয়ে কথা বলছে, সমালোচনা করছে। সো ওই ফিলিংটাও আমি এনজয় করি, আই এম শিওর মানে এটাও ভালো লাগে। আরেকটা ব্যাপার আছে যে ছোটবেলায় যে হ্যাঁ কাপড় কেনার একটা এক্সাইটমেন্ট ছিল, যে কাপড় কাউকে দেখানো যাবে না, এই ব্যাপারগুলো এখন কি এগুলো কাজ করে? আমি তো আসলে ঈদের কাপড়ই কিনি না, কস্টিউম কিনি। ইনফ্যাক্ট কোনো কাপড় কিনতে গেলে মাথায় এটাই থাকে, আচ্ছা এটা স্ক্রিনে কেমন লাগে, কবে ব্যবহার করতে পারবো, কোন ক্যারেক্টারের জন্য। এবারের ঈদে তো আনফরচুনেটলি ঘুরতে যাওয়া হলো না, ফরচুনেটলি বলবো, কারণ হচ্ছে সিনেমা রিলিজ হয়েছে। সো এরপরে কিছুদিন পরে কি যাওয়ার কোনো প্ল্যান আছে? কোথায়? কথা মানে করছি আর কি। হ্যাঁ মানে সব ঠিকঠাক থাকলে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি কিন্তু যে হ্যাঁ ফারিন বিভিন্ন জায়গায় যাচ্ছে, পোস্ট করছে, বিভিন্ন আপনাকেও দেখা যায় বিভিন্ন জায়গায়। সো ঘুরতে কি আসলে খুব ভালো লাগে? হ্যাঁ, আমি ঘুরতে খুবই এনজয় করি, কারণ আমার কাছে মনে হয় যে মানে ট্রাভেলটা আমার জন্য একটা রিচার্জ, মানে আমাকে রিচার্জ করে। সো আমি আসলে যখন ঘুরতে যাই তখন পুরোপুরি চেষ্টা করি হচ্ছে একদম সব কিছু মানে কাজ বা এই সব কিছু কথা মাথায় না রেখে জাস্ট ট্রাভেলটাতে মনোযোগ দিতে। তাণ্ডবের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা একটু জানতে চাই। তাণ্ডবের সাথে যুক্ত হওয়ার গল্পটা কিছুটা কমপ্লিকেটেড, কারণ আমারও আসলে ফারিনের মতো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে একটা কমার্শিয়াল সিনেমা করব, কিন্তু মানে ব্যাটে বলে অনেক কিছু মিলছিল না। এবং সেই সাথে আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি সিনেমা করলে আমি এমন একটা সিনেমা করতে চাই যেটা আসলে অনেক বড় ক্যানভাসের হবে কিংবা বাণিজ্যিকভাবে সফল হবে। সো ওই ইচ্ছা থেকে আসলে যখন আমার কাছে মানে আমাকে রাফি ভাইয়া কল দিয়ে বলল যে মানে তাণ্ডবের গল্পটা শেয়ার করলো, তখন মনে হলো যে না আসলে এই ক্যারেক্টারটাতে আমি যেটা চাচ্ছিলাম যে নাটকের সাবিলার থেকে একদমই ডিফারেন্ট কিছু দর্শকদেরকে উপহার দিতে, সেটা পসিবল হবে। সো সব কিছু মিলিয়ে সেভাবে করেই তাণ্ডবের সাথে যুক্ত হয়। এবং ডেফিনেটলি আমাদের মেগাস্টার শাকিব খান আছে, এটা তো একটা মানে বড় পাওয়া। আচ্ছা, ইনসাফের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা তো আমরা শুনেছি, কিন্তু কেসটা কি ওপেন হয়েছে? সেটা দেখার জন্য তো আসলে সিনেমা হলে যেতে হবে অডিয়েন্সদের। তারপর যদি একটু মানে দর্শকদেরকে বলা যায় কিছু। আমি বলবো যে খুবই ইন্টারেস্টিং। আমিও যেটা বলছিলাম যে আমরা নাটকে এত ধরনের ক্যারেক্টার করি, তো সেই জায়গা থেকে সিনেমাতে যদি কোনো ডিফারেন্ট কিছু না করতে পারি তাহলে আমার মনে হয় যে আমি নতুন করে কোনো কিছু দেওয়ার নেই অডিয়েন্সকে। তো আমি বলবো যে ইনসাফে সেই জিনিসটা আছে। ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার ফর মি। তো ওই জায়গা থেকে হ্যাঁ, এখানে অ্যাকশন যেমন আছে, ফাইট আছে, রোম্যান্স আছে, সব কিছুই আছে। সো ডেফিনেটলি কেসটা ওপেন হয়েছে কিনা এটা অডিয়েন্সের হলে গিয়ে দেখতে হবে, তাই তো? কিন্তু কে দিল পিড়িতে বেড়া গানটা তো দুর্দান্ত। তো আমরা গানটা একটু দর্শকদের দেখাই। চলুন দর্শক দেখে আসি গানটির কিছু অংশ। কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে। ওয়াও, চমৎকার একটি গান দেখলাম। খুব সুন্দর লেগেছে। সো এই মানে এত সুন্দর একটা গান এবং আইটেম সং, সব দর্শকরা বলছে এত ভালো। একটু জানতে চাই মানে এই গানটা সম্পর্কে। আইটেম সং আমাকে যখন বলেছে রাফি ভাইয়া যে এখানে একটা আইটেম সং থাকবে, তো শুরুতে আমি আসলে কিছুটা মানে ঘাবড়ে যাওয়া, হ্যাঁ মানে একটু যে আচ্ছা কিরকম হবে বা কি। পরে আমি যখন ওর প্ল্যানিংটা শুনলাম তখন বুঝলাম যে না আসলে এই দর্শক যারা সিনেমা দেখছেন তারাই বুঝবেন যে এই গানটা আসলে গল্পর সাথেই কানেক্টেড। সো সেইখান থেকে আসলে গানের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি অনেক ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে, যেহেতু আমি আসলে কত্থক নৃত্যের বেস আমার। সো এটা একদমই ডিফারেন্ট একটা নাচের ধরন। সো সেখান থেকে আমি অনেক রিহার্সাল করেছি, অনেক বেশি চেষ্টা করেছি রিহার্সাল করতে, এবং আমাদের সেট থেকে শুরু করে সব কিছুই আসলে এত দুর্দান্ত ছিল, সেট, কস্টিউমস, এভরিথিং। সো সব কিছু মিলে আসলে আমি বলবো যে গানটা দর্শকদের ভালো লাগছে, শুধুমাত্র এটা একটা কোলাবোরেটিভ মানে টিম এফোর্ট দেখে। ফারিনের কেমন লেগেছে গানটি? আমার কাছে তো খুব ভালো লাগলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, এত ডিফারেন্টলি সাবিলা আপু ক্যাচল আমরা দেখি নাই। আমরা আরো আলোচনা করবো, আরো গল্প করব, কিন্তু তার আগে ইনসাফের তোমার খেয়ালে দেখবো গানটি দেখে আসি। দর্শক চলুন গানটি কিছু অংশ দেখে আসি। তোমার খেয়ালে মরি
ওয়াও, চমৎকার একটি গান দেখলাম, একটু শুনতে চাই এই গানটি সম্পর্কে, মানে শুটিং কিভাবে হয়েছিল আমি একটু এই গানটা তো আমরা আসলে মনে হয় রিলিজের আগে থেকেই দেখেছি গানটা, এবং মানে আমি যতদূর দেখেছি যে গানটার রেসপন্স তো দুর্দান্ত, এবং সেই সাথে ওদের দুজনকে মানে রাজ ভাইয়া আর ফারিনকে দেখতেও খুবই ভালো লেগেছে, এবং গানটা মনে হয় যতবার শুনবো আমরা তত আরো বেশি ভালো লাগে, গুনগুন করার মতো একটা গান। না, এটা আসলে হাবিব ভাই তো উনি তো খুবই দুর্দান্ত সিঙ্গার, এবং ওনার এই ধরনের গান আমার মনে হয় সবচেয়ে বেশি আমার শুনতে খুব ভালো লাগে, সফট রোম্যান্টিক। তো সেই জায়গা থেকে গানের শুটিংয়ে অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমরা খুব বেশি সময় পাইনি, বিকজ ওই টাইমে আমাদের ক্লাইম্যাক্সের শুটিং চলছিল, এবং সব কিছু মিলে টেকনিক্যাল কারণে ওইটার একটু শ্যুট আমাদের বেশি টাইম লাগছিল, সেই জন্য গানের শুটিংয়ে আমার খুব বেশি সময় পাইনি। বাট যতটুকুই টাইম পেয়েছি আমরা চেষ্টা করেছি যে ভিজুয়ালি যতটুকু করা দেখানো যায়। কিন্তু ইনসাফ তো প্রেমের গল্প না, কিন্তু এত প্রেমের রহস্য কি? ইনসাফ প্রেমের গল্প না, আপনাকে কে বলেছে? দেখতে হবে তো। যেহেতু প্রেমের গল্প না, মানে ইনসাফটা কিসের, মানে দর্শক জানতে চায় কিন্তু যে আসলে যারা সেটে যাবে বা যারা হলে যাবে তারপরে দর্শকদের জন্য যদি একটু বলা যায়। ওয়েল, এটা হচ্ছে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল প্যাকেজিংয়ে একটা খুবই সেন্সিবল বাংলাদেশের গল্প। সেখানে আসলে বাংলাদেশের বিভিন্ন প্রবলেমস যেমন আছে, তেমনি আসলে রোম্যান্স, অ্যাকশন, মানে যেটা একটা কমার্শিয়াল ছবিতে যা যা থাকা উচিত সবই আছে, এবং সেই সাথে আসলে গল্পটা আমাদের নিজেদের গল্প। তাণ্ডব নামের সঙ্গে কিন্তু প্রেমের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা আইটেম গানে দেখেছি খুব প্রেমের গানে তো প্রেম আছেই। তো আসলে তাণ্ডব কিসের গল্প বলে? আমার আর ওর অ্যান্সার একদম সেম হবে যে কে বলেছে তাণ্ডব প্রেমের গল্প না, কিন্তু কে বলেছে তাণ্ডবের সাথে কোনো কানেকশন নাই প্রেমের। আমার কাছে মনে হয় যে তাণ্ডবও সিমিলার এরকমই একটা গল্প, যেখানে আসলে এন্টারটেইনমেন্ট আছে ইন অল কাইন্ডস অফ ওয়ে আর কি। যদি আমি বলি অ্যাকশন আছে, সেটা আমরা টিজার থেকে শুরু করে দেখে এসেছি, সেই সাথে রোম্যান্স আছে, গান আছে, স্যাটার আছে, সো সব কিছু মিলিয়ে আসলে তাণ্ডব। আচ্ছা, রিয়েল লাইফের প্রেমের গল্প তো শুনলাম, এবার রিয়েল লাইফের প্রেমের গল্প শুনতে চাই। রিয়েল লাইফের প্রেম প্রথম মানে ভাইয়ের সাথে কবে দেখা হয়েছিল বা কিভাবে হলো? আমার সাথে নেহালের দেখা হয়েছিল 2016 সালের কোরবানির ঈদে। সো এই জন্য আমাদের কাছে ঈদুল আজহাটা একটু বেশি স্পেশাল। এটা তো ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং তাই আমার মানে সিনেমাও রিলিজ পাচ্ছে ঈদুল আজহাতে, সো এটা একটা খুবই মানে স্পেশাল একটা সময়, এবং আমরা খুবই ভালো বন্ধু ছিলাম, এবং সেখান থেকে আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখন তো এখনো কিন্তু খুব ভালো বন্ধুত্ব আছে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে নেহাল ভাইয়ের সাথে যখন আমরা সবাই দেখা হয় মিশি, নেহাল ভাইয়া বেশি আপন হয়েছে। রেজওয়ানের সাথে প্রেমটা কিভাবে হয়েছিল? আমরা তো হাই স্কুল সুইটহার্ট, মানে 2015 সাল থেকে ওই যে শুরু হয়েছে, মোটামুটি এখন তো 10 বছরের মতো রিলেশনশিপ, প্লাস তার মধ্যে বিয়ে হলো। বিয়ের পর প্রেমটা কেমন হয় আসলে? আমি জানি না আসলে, আমার আই থিঙ্ক আই ওয়াজ ভেরি ম্যাচিওরড অনেক আগে থেকেই, তো আমার আসলে অনেক যে প্রেম বা ওই ব্যাপারটা কখনোই আমাদের মধ্যে ছিল না। ইট ওয়াজ অলওয়েজ ভেরি ম্যাচিওরড, আমরা আন্ডারস্ট্যান্ডিং, উই টেক কেয়ার অফ ইচ আদার। আমাদের গোলস হচ্ছে উই হ্যাভ টু এলিভেট ইচ আদার, আমাদের লাইফে যাতে একজন আরেকজনের দ্বারা উপকৃত হই বা একজন আরেকজনের লাইফটাকে আরেকটু বেটার করতে পারি, সেটাই আমাদের সবসময় চেষ্টা থাকে। সংসার করা যেটা, হ্যাঁ, তো সংসারে কি খুঁটিনাটি এটা করতে হয় মানে বাসায়, যেটা মানে দর্শকরা তো ভাবে যে নায়িকারা সংসার করে, তাদের সংসারটা তাদের অনেক হয়, কেন করতে থাকে জানা যে আমার কি করে নায়িকারা, তারা কি সবসময় মেকআপ করে বা কি সিনেমা শুটিং করে, আসলে সংসারে কি করতে হয়? শুটিং তো ডেফিনেটলি একটা সময় তো শুটিংয়ে ব্যস্ততা যায়, তবে মানে যেটা হয় যে শুটিংয়ের পরে তো আসলে আমি আমার মাদার ইন লয়ের সাথে থাকি, সো অবশ্যই সেখান থেকে মানে কিছুটা হলেও দায়িত্ব আছে। তবে আমি অনেক লাকি যে আমার আসলে শ্বশুরবাড়ি যারা আছে ওনারা খুবই চিল,
ওনারা আসলে একদমই মানে ওনারা হচ্ছে যে আচ্ছা ও মানে ওকে আমাকে আমার মতো থাকতে দেয় বা কখনো আমাকে মানে কোনো কিছু নিয়ে ইন্টারফেয়ার করা বা এসব না। তবে আমি আসলে চেষ্টা করি যে ঈদের সময়টা আমি আমার শাশুড়িকে নিয়ে কোথাও ঘুরতে যাই, কিংবা দুজন মিলে ওইরকম হয় যে আমার যদি শুটিং না থাকে দুজন মিলে একসাথে বসে বসে টিভি দেখে আড্ডা দেই বা কিছু একটা রান্না করি একসাথে। সো এইসব মানে ডেফিনেটলি সংসারের একটা অংশ এবং চেষ্টা করি যতটুকু পারি করতে। ফারিন কি রান্না করে বাসায়? আমার তো সংসার অ্যাকচুয়ালি টেকনিক্যালি শুরুই হয়নি, বিকজ বাইরে হাজব্যান্ড তো থাকে না এখানে। বাট আমার যখন যাওয়া হয় আমরা এই টাইমটা খুবই এনজয় করি। আমরা যেমন যেটা বললাম যে আমাদের দুজনের অনেক মিল, আমরা ট্রাভেল করতে খুব পছন্দ করি। সেম আমার রাফিদের সাথে শুধু গেলে ট্রাভেলই করা হয় বা আমি রান্না টান্না করি, বাট ও আমাকে করতে দিতে চায় না। ও বলে যে তুমি আসছো মেহমান, তুমি থাকো, আমি একটু রান্না। হানিমুনে কোথায় মানে যাওয়া হয়েছিল? এত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, তারপরে আমি জিজ্ঞেস করলাম। আমি গিয়েছিলাম হচ্ছে বালিতে 2019-এ, বাট এরপরে আসলে মানে বালির পরে সিঙ্গাপুর জাস্ট 1 মাস পরেই গিয়েছি। তো এরকম হয়েছে কখন যে এত বড় অভিনেত্রী, মানে ওখানে তো অনেক বাঙালিরা থাকে, বাঙালি কমিউনিটি থাকে, চিনে ফেলে, সাবিলা আপু এসেছে। হ্যাঁ হ্যাঁ, বালিতে মানে যখনই আমি যে সবগুলো দেশে আসলে আমাদের প্রবাসী ভাইরা যারা আছে ওনারা আসলে এত মানে টেক কেয়ার করেন। যেমন আমি লাস্ট মালয়েশিয়া গিয়েছিলাম গত বছর, মানে ওনাদের মানে আপ্যায়ন আসলে অন্যরকম, এবং যখনই কোনো মলে বা কোথাও দেখা হয় আসলে খুবই ভালো লাগে। এবং ওনারা কাজের এত প্রশংসা করে বা ওখানে এত কষ্ট করে মানে কষ্ট করেন এবং সেই সাথে আমাদের সবার কাজগুলো দেখেন, এটা আসলে মানে খুবই ভালো লাগে যখন এই গল্পগুলো শুনি। ফারিনের এমন অভিজ্ঞতা হয়েছে মানে ঘুরতে গিয়ে বা হানিমুনে গিয়ে চিনে ফেলেছে? হ্যাঁ, এটা তো যেমন আমরা মালদ্বীপে গিয়েছিলাম এবং মালদ্বীপে আমরা জানি যে আমাদের বাংলাদেশের অনেকে কিন্তু ওখানে কাজ করে। সো ওরা যখন আরো দেখেছে ওই সময় বিয়ের নিউজ টিউজ হয়েছে এবং সবাই মানে দে ওয়ার সো এক্সাইটেড, এবং আমাদেরকে এত সুন্দর করে মানে ওরা জাস্ট আউট অফ দেয়ার ওয়ে গিয়ে আমাদেরকে মানে ডিনার অ্যারেঞ্জ করে দিয়েছে বা ওই যে সাজিয়ে দেওয়া রুম টুম বা আছে না যে ওনারা তো খুব কষ্ট করে আর্ন করে। বাট তারপরে মানে এয়ারপোর্টে যখন আমি গিয়েছিলাম আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে যখন স্টাফরা শুনেছে তো ওনারা ছোট ছোট করে গিফট বা যে কোনো কিছু একটা এনে আসলে আমাকে বলছে না আপু এটা রাখেন, আমাদের খুব ভালো লাগবে। আমি এতগুলো গিফট নিয়ে ফিরেছিলাম। সো ইট ওয়াজ অ্যামেজিং। এবার দুজনের জন্য প্রশ্ন। আচ্ছা, আগে আপনাকে দিয়ে শুরু করি সাবিলা। সেটা হচ্ছে এমন কি হয়েছে যে রোমান্টিক একটা ট্রিপে গিয়েছি কিন্তু সেটা আসলে পরবর্তীতে দেখা গেছে যে এটা আসলে শপিং ট্রিপ হয়ে গেছে? শপ ট্রিপে আসলে দেখা যায় যে আমি যেটা করি, আমি যেহেতু অনেক প্ল্যান করি, মানে আমি বাইরে যাওয়ার আগে এখানে এখানে যাব, মানে সবকিছু আমার একদম প্রপারলি প্ল্যান করা থাকে। সো যেটা হয় যে আমি অ্যাডভেঞ্চারের জন্য ডেফিনেটলি একটা সময় রাখি, বাট একটা লম্বা চাঙ্ক অফ সময় আসলে শপিং এ চলে যায় যে কোন মলে সব থেকে ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে, হ্যাঁ, এবং কোন কোন ব্র্যান্ডে আসলে একটু মানে অনেক কিছু, হ্যাঁ, তো এটা ডেফিনেটলি থাকে, বাট ব্যালেন্স করার চেষ্টা করি। একসাথে কখনো শপিং এ বা এরকম দেশের বাইরে ট্যুরে গিয়েছে? আমাদের যাওয়া হয়েছে খুবই ব্রিফলি, বাট একসাথে আনফরচুনেটলি এখনো ঘোরা হয়নি। সো আই থিংক উই নিড টু প্ল্যান দ্যাট। আপনাদের কেমিস্ট্রি তো মানে দুর্দান্ত, এটা স্ক্রিনে দর্শকরা বুঝছে। তো একসাথে কি আপনাদের কখনো কাজ করার ইচ্ছা আছে? আমার তো ইচ্ছা, আমারও ইচ্ছা আছে অবশ্যই, কেন না। মানে ইনফ্যাক্ট আমি চাই কি মানে এটা আসলে বলেই ফেলি, বাট যেমন আমি ক্রু দেখে আমার খুব মনে হয়েছিল যে আমরা যদি যে যারা ফ্রেন্ডস বা একসাথে আমরা যদি এরকম একটা প্রজেক্ট করতে পারি তাহলে খুবই মজা করে কাজ করতে পারবো। প্লাস মানে উই নো ইটস গোনা বি ভেরি ফান। ক্রুতে তো 3 জন ছিল, আপনার তো 2 জন, আরেকজনকে নিতে হলে কাকে নেবেন? সো আপনারা তো প্রথমে নাটকে কাজ করেছেন, তারপরে বিগ স্ক্রিনে এসেছেন। সো এই যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই আসছেন, হ্যাঁ, এই যে একটা চেঞ্জ, প্রথমে এত দিন কাজ করা, তারপরে দর্শকের বড় মানে সিনেমা হলে দর্শক দেখছে আপনাদেরকে, এটা কেমন লাগে এই চেঞ্জটা? মানে চেঞ্জটা আসলে আমার মনে হয় ইটস টু নিউ টু টক অ্যাবাউট। এখনো ওরকমভাবে বুঝে উঠতে পারিনি আমি। আমার মনে হয় যে একটু টাইম গেলে হয়তো বুঝতে পারবো মানুষের রেসপন্স কেমন সব কিছু। বাট এটা অনেক ডিফারেন্ট মানে অনুভূতি নাটক বা ওটিটির কাজের ক্ষেত্রে। তো আসলে অনেক কাজ করা হয়েছে আপনার। হ্যাঁ, কিন্তু এই যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা
আপনার অডিয়েন্সরা একটা সিনেমা দেখছে এবং সাথে সাথে আপনি তাদের রিয়াকশনটা বুঝতে পারছেন, তো এটা আমার মনে হয় একটু ডিফারেন্ট। আচ্ছা, এরকম কি হয়েছে যে আপনারা কখনো ঝগড়া করেন? মানে হয় না অনেক সময় দেখা যায় যে আমাকে বেশি ভালো লাগছে, আমার কাপড়টা ভালো, এরকম কি আপনাদের মধ্যে কখনো হয়েছে ঝগড়া হয়? আই নো যে মনে হয় যে আচ্ছা আমরা কিন্তু জানি যে অনেক সময় শুনি নায়িকারা ঝগড়া করে, নায়িকা একজনকে দেখতে পারে না। একদমই না, মানে এরকম অবশ্যই আছে যে সবার সাথে তো আর সবার প্রতিদিন প্রতিদিন দেখা হয় না, কথা হয় না, বাট সেই ফ্রেন্ডশিপটা থাকে না। বাট আমি যদি আমাদের কথা বলি, আমার ফারিনের সাথে খুব বেশি দেখা হয় সেটা না, কিন্তু যখনই দেখা হয় বা আমরা আড্ডা দিই, আমরা এরকম হয়েছে যে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দিয়েছি। এবং মানে যখন আমরা মানে কোনো মানে পার্সোনাল কোনো সেটিংয়ে থাকে, আমাদের কাজ নিয়ে ইনফ্যাক্ট কোনো কথাই হয় না। ইনফ্যাক্ট আমরা তো মানে ওরকম ভাবিও না যে সাবিল আপু নায়িকা বা আমি এইগুলো নিয়ে আসলে আমাদের মাথায় থাকে না। তাণ্ডব নামটাতেই মানে মনে হচ্ছে যে সবকিছু ভেঙে চুরে যাবে। এই নামকরণের কারণটা কি? আসলে এই নামকরণের কারণটা তো রায়হান রাফি ভাইয়াই বেটার বলতে পারবে। ওনার কাছে মনে হয়েছে ওনার যে গল্পটা উনি দেখাতে চেয়েছেন সেটার সাথে এই নামটা যায়। এবং আমি মনে করি যে সেই সাথে সিনেমা হলে গিয়ে যারা সিনেমাটা দেখছেন তারাও আসলে বুঝতে পারবেন যে এই নামটা কেন দেওয়া হয়েছে। কারণ এখানে আসলে আমাদের শাকিব খান তাণ্ডবী করেছেন। আচ্ছা ফারিন, আপনি কি ইনসাফ করেছেন নাকি ইনসাফ চেয়েছেন? আসলে ইনসাফ করতেও চেয়েছি, আবার ইনসাফ নিজেও চেয়েছি। এখন এটা যখন আপনি ইনসাফ থেকে বঞ্চিত হন তখনই কিন্তু আপনি আরো বেশি মানুষের জন্য ইনসাফ করতে চান, তো সেরকম একটা গল্পই আছে। আচ্ছা, শাকিব খানের সঙ্গে সিনেমা প্রথম, সো প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন বা এটা কি খুব চ্যালেঞ্জিং ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই একটা তো চ্যালেঞ্জ ছিলই যে মানে সিনেমা করছি এবং সেই সাথে মানে আমাদের মেগাস্টারের সঙ্গে করছি। সো প্রিপারেশন ডেফিনেটলি ছিল। আমি যখন আমাকে গল্পটা বলেছে চেষ্টা করেছি যে ক্যারেক্টারটাতে নিজের কোনো ইনপুট দিতে। সো ওখান থেকে লুকটাও আসলে চেষ্টা করেছি আসলে সবাই মিলে একটা নতুন লুক যেন করতে পারি। এবং যেহেতু দুটা গান আছে, একটা রোমান্টিক গান আছে, একটা ডান্স নাম্বার আছে, সো দুটা গানে আসলে যেন একদম কমপ্লিটলি ডিফারেন্ট লাগে, সো সেটারও একটা চেষ্টা ছিল। এবং সেই সাথে অ্যাক্টিংয়ের জায়গাটায় চেষ্টা করেছি যে যেন আর কি মানে আমাদের শাকিব খানের সাথে তাল মিলিয়ে অ্যাক্টিংটা করতে পারি এবং দর্শক যেন সিনেমা হলে গিয়ে মানে আমাদের কেমিস্ট্রিটা পছন্দ করেন, সেই একটা চেষ্টা তো প্রিপারেশনের মধ্যে ছিলই। এবং সেই সাথে আমি বলবো আসলে টিমের সবাই মিলেই আসলে সবাই মিলেই প্রিপারেশনটা নিয়েছি। আর এই সিনেমায় কি আপনার পছন্দের কোনো সংলাপ আছে, মানে শাকিব খানের সংলাপ কিংবা আপনার সংলাপ? যারা সিনেমা দেখেছেন তারা বুঝতে পারবে যে বেশ কয়েকবার হচ্ছে আমি আমাদের মানে শাকিব খানের যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে স্বাধীন নাম, সো স্বাধীনকে হচ্ছে চাকরির কথা জিজ্ঞেস করে আর কি, যে চাকরি হচ্ছে না। সো আমার কিছু এক্সপ্রেশনস আছে যেগুলো খুব আমার কাছে মনে হচ্ছে যে মানে ক্যারেক্টারটাকে খুব হয়তো ইন্টারেস্টিং করে তুলতে পারে। আচ্ছা, দর্শকরা কি এক্সপ্রেশনটা এখন দেখতে পারবে ক্যামেরায়? না, কারণ এখন আমি সাবিলা নূর, আমি তো আর নিশাত না। তারপর একটা ছোট সংলাপ যদি একটু এক্সপ্রেশন দিয়ে আমাদের দর্শক, ঈদে তো দর্শকরা দেখতেই চায়। এই শোনো, তুমি কিন্তু 2 মাসের মধ্যে চাকরি করে আমার বাবার সাথে দেখা করবা, বাস আমি আর কোনো কথা শুনবো না। ওয়াও, চমৎকার চমৎকার। ফারিন সিনেমায় ইনসাফ পেলেও বাস্তব জীবনে কি ইনসাফ পাওয়ার জন্য পুলিশকে ফোন করেন? আমি না, জীবনেও না, ইনফ্যাক্ট আমি বিপদে পড়লেও করি না। কেন, মানে তখন কাকে ফোন করেন? মানে আসলে ওরকম ভাবে আলহামদুলিল্লাহ কখনো এমন সিচুয়েশনে পড়িনি যেখানে পুলিশকে ফোন করতে হবে বা কাউকে ফোন করতে হবে, বাট আই গেস হ্যাঁ 999-এই কল করবো, আর কি করবো যদি কখনো পড়ি বিপদে। আচ্ছা, সিনেমায় রাজ, মোশাররফ করিম একসঙ্গে অভিনয় করেছেন আপনারা তিনজন, তো কেমিস্ট্রিটা কেমন ছিল বা এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মোশাররফ ভাই তো হিজ আ লেজেন্ডারি অ্যাক্টর, ওনার আসলে সান্নিধ্য পাওয়াটাই আমার কাছে অনেক বড় মনে হয়। আর সাবিলা আপু নিজেও জানে যে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে গেলে এত কিছু শেখা যায়। উনি কাজের বাইরেও মানে
এত জানে উনি, সারাক্ষণ বই পড়তে থাকে, তো ওনার প্রত্যেকটা ছোট ছোট কথা আমি আমার ক্যারিয়ারে সবসময় এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। উনি যখনই যে অ্যাডভাইস দিয়েছে তো সেটা সবসময় ওয়ার্ক করেছে। আর এই ছবিতে হয়তো ওনার সাথে আমার অনেক বেশি ইন্টারাকশন ছিল না, বাট যেই টাইমটা উনি সেটে ছিলেন ডেফিনেটলি পুরো সেটের এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যায় এবং সব একটা পজিটিভ আপলিফটেড ভাইব থাকে। আর রাজ ভাইয়ের কথা বলবো যে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, মানে উনি ওনার কাজের ডেডিকেশন এতটা বেশি যে উনি আর অন্য কোনো কিছু নিয়ে ভাবেন না, সারাক্ষণ ওটার ভেতরেই থাকে। সো এভরিওয়ান ইজ সো মোটিভেটেড। সবাই যখন একটা কাজের মধ্যে অনেক ইনভলভ থাকে তখন নিজের মোটিভেশনটা আসলে অনেক বেশি বেড়ে যায়। তো এবং এখানে কিছু অ্যাকশন সিনও ছিল, মানে ফাইট ছিল, অ্যাকশন সিন ছিল। সো আগে তো আপনি এই ধরনের কোনো অ্যাকশন সিনে হয়তো বা আগে করে আসেননি, সো এই যে ফাইটিংয়ের জন্য একটা প্রিপারেশন নেওয়া, এগুলো শেখা, এটা কিভাবে নিয়েছিলেন? এটা একটা আমি আর রাজ ভাই আমরা দুজনেই ট্রেন করেছিলাম এডওয়ার্ড ভাইয়ের ওখান থেকে। মোটামুটি 1 মাস সময় পেয়েছিলাম স্ট্রেংথ ট্রেনিং থেকে শুরু করে আমাদের মার্শাল আর্টসের মুভমেন্টস, এগুলো অনেক কিছু শেখা। প্লাস ক্যামেরার জন্য অ্যাকশন করাটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা শুধু অ্যাকশন করা একরকম, আর ক্যামেরার সামনে যখন আপনি করবেন এটা একটু ডিফারেন্টলি করতে হয়। সো এই টেকনিকগুলো আমি জানতাম না আগে, এখন একটু একটু শেখার চেষ্টা করছি এবং আমার খুব মজা লেগেছে। আমি চাই যে ফিউচারে কখনো লাইক ফিমেল সেন্ট্রিক ফুল অন অ্যাকশন কোনো মুভি করতে পারলে ইট উইল বি বেস্ট, মানে সল্টের মতো বা এরকম টাইপের। সাকিবের আইটেম সঙ্গে আসলে সাকিব কেমন নাচে আর অন্যকে নাচায়? উনি তো দুর্দান্ত ডান্সার। মানে মানে আমার মনে হয় যে আমি ইনফ্যাক্ট এটা ওনাকে শুটিংয়ের দিন বলছিলাম যে আল্লাহ ওনাকে সব কিছুই দিয়েছে। মানে উনি মানে সুদর্শন এবং সেই সাথে দুর্দান্ত অ্যাক্টিং করেন এবং দুর্দান্ত নাচেন। এবং ওনার সাথে মানে নাচের যে কেমিস্ট্রিটা সেটা তো আসলে মানে এরকম হয় যে অনেক সময় অভিনয়ের কেমিস্ট্রিটা ভালো হলে হয়তো নাচের কেমিস্ট্রিটা ভালো হয় না, কিন্তু ওনার সাথে আমার নাচের কেমিস্ট্রিটাও খুবই মজা ছিল। আমাদের হোল নাইট শুটিং হয়েছে, কিন্তু একটা সময়ের জন্য মনে হয়নি যে একটু টায়ার্ড লাগছে বা স্ট্রেস লাগছে। আপনারা যদি একে অন্যের সিনেমায় চরিত্র অদল বদল করতেন তাহলে কে কিভাবে অভিনয় করতেন? এটা তো যেহেতু হয়নি এটা বলে লাভ নেই। আমি আমার মতোই করতাম, সাবিলাপুর মতোই করতাম। আসলে উই আর টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, সো ডেফিনেটলি এক এক রকম ভাবে এক একজন আপনি প্লে করলে আপনারটা অন্যরকম হবে। আচ্ছা, সাবিলাপুর এত প্রশংসা, সাবিলাপুর কি কি ভালো লাগে বলেন? কিরকম করে 3টা ভালো লাগে বলতে হবে এবং 3টা খারাপ জিনিস বলতে হবে। ওয়ান বেস্ট থিং অ্যাবাউট, খারাপ জিনিস আমি জানি না, ওয়ান বেস্ট থিং অ্যাবাউট সাবিলাপু ইজ মানে উনি যখন একটা জায়গায় যায় মানে পুরো জিনিসটা আসলে নিজের মতো করে ফেলেন, মানে পুরো অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলেন। মানে আছে না যে শি ইজ আ ভেরি গুড প্রেজেন্স, মানে একটা গ্রুপ এনভায়রনমেন্টে এখন যখন আপনি আড্ডা দিবেন, যদি সাবিলাপু না থাকে এমন কি আজকে সাবিলাপু আসে নাই, মানে বোঝা যাচ্ছে সবাই এত সাইলেন্ট, আমরা মিস করছি। সো এই জিনিসটা মানে সাবিলাপু শি ইজ সো ফ্রেন্ডলি অ্যান্ড শি ইজ লাইক মেক্স এভরিবাডি ফিল অ্যাট হোম। তো এইটা খুবই মানে আন্তরিক, এই ব্যাপারটা খুব ভালো লাগে। তারপরে সেকেন্ড ভালো গুণ হচ্ছে সাবিলাপু নিহাল ভাইকে বিয়ে করেছে। এটা একটা ভালো গুণ, মানে কি কারণে এটা ভালো গুণ কেন এটা আসলে সাবিলাপু জানে, আমি জানি। ইটস বিকজ মানে নিহাল ভাইয়ের মতো এরকম একটা সাপোর্টিভ পার্টনার পাওয়া। আর থার্ড বলবো যে শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর, এবং আমি তো আমার ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে সাবিলাপুর মাঙ্কি বিজনেসটা আমার খুব পছন্দের একটা নাটক ছিল। তখন আমি ওটা দেখে ভাবতাম হ্যাঁ আমি যদি এরকম কোনো ক্যারেক্টার কোনো দিন মানে করতে পারি, বা আছে না যে দেখছি তখনও আমার প্ল্যান ছিল না আমি কাজ করবো ইন্ডাস্ট্রিতে, বাট ওটা দেখে আমার মনে হচ্ছে বাহ কি সুন্দর, মানে দিস ইজ সো বাবলি, দিস ইজ সো লাইক মি। ভালোগুলো তো শুনলাম, এবার একটু খারাপ গুণ কিছু যদি থাকে সেটা যদি একটু শুনতে চাই। আচ্ছা খারাপ তো আমি আমার থাকে না যে হ্যাঁ জিদ বেশি, অহংকারী, অনেক কিছু থাকতে পারে, খারাপ করতে টাইম বেশি নেয়, এটা সেটা থাকে না, অনেক কিছু। ভালোই সেন্টিমেন্টাল, একটু পেসিমিস্টিক, মানে হতাশ হয়ে যায় উনি, মানে অনেক সবকিছু ঠিকঠাক বাট একটু একটা জিনিস যদি ঠিক না থাকে ওইটা নিয়ে অনেক টেনশন করে। এই তো। আচ্ছা এবার আপনার কাছে জানতে চাই ফারিনের 3টা ভালো দিক 3টা খারাপ দিক। ওকে, ভালো দিক আমি প্রথমেই বলবো যে ও আসলে যখন থেকে কাজ করা শুরু করেছে ওর
ক্যারিয়ারের একদম শুরু থেকেই আসলে আমার মনে হয় ওর বেস্ট পারফরমেন্সগুলো দিয়েছে। সেটা আমি যদি কারাগারের কথা বলি কিংবা ও যে কাজগুলোই করেছে সেখানে ও সবসময় ওর বেস্টটা করেছে। এবং এটা আসলে মানে আমি যখন কাজ শুরু করেছিলাম আমি তখন কিন্তু খুবই আচ্ছা করছি বা করব এরকম ছিলাম। আমার কাছে মনে হচ্ছে ও ক্যারিয়ারের শুরু থেকে অনেক সিরিয়াস এবং ও মানে দুর্দান্ত অ্যাক্টর এবং সেই সাথে ও হচ্ছে এটা করতে চায়, মানে এই যে একটা মানে প্যাশন ওর কাজের জন্য, এটা শুরু থেকেই বোঝা গেছে। আর সেকেন্ড ভালো দিক বলবো হচ্ছে ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড। তো এটাও ভালো প্লাস খারাপ, হ্যাঁ দুটাই। কিন্তু আমি খুব এই জিনিসটা পছন্দ করি কারণ আমি নিজেও স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার কাছে মনে হয় কেউ আমাকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কিছু বললে এটা আমি প্রেফার করি রাদার দ্যান আমার পিছে কিছু বলা। সো এই জন্য আমার এটা ওর খুবই ভালো লাগে। আর থার্ড হচ্ছে আমার কাছে মনে হয় ও ওর কাজের বাইরেও মানে ও খুব বেশি মানুষের সাথে আড্ডা দেয় না কিংবা সেটা না, কিন্তু ও খুব ভালো মতো মানে মানুষের সাথে কানেকশনটা ঠিক মতো রাখতে পারে। সেটা সবসময় দেখা করে যে হতে হবে তা না, বাট ও মানে মানুষের খবর রাখে, ও যে কেয়ার করে কারোর জন্য এটা ও খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এটা আচ্ছা, কোনো খারাপ গুণ নেই? খারাপ তো বললাম, একটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। আরেকটা আমার কাছে মনে হয় ও হয়তো অনেক সময় ওর ফেশিয়াল এক্সপ্রেশন কন্ট্রোল করতে পারে না। এটা আমারও আছে, মানে অনেক সময় যেটা হয় যে আমাদের তো রিয়েল লাইফেও কিছুটা হলেও অ্যাক্টিং করতে হয়। তো ওর হচ্ছে ও যদি রুড মনে হয়, হ্যাঁ ও হয়তো মুখ ভেঞ্চ কি দেয় এরকম কিছু যে পছন্দ হচ্ছে না নরমালি আছে না, ও তাহলে নরমালি আছে কিন্তু ওইটাতে ওকে হয়তো দেখে মনে হবে যে ও খুব বিরক্ত, কিন্তু আসলে কিন্তু তা না। ও তো ওই ফেসটা মানে এক্সপ্রেশনটাই হয়তো কন্ট্রোল করতে পারে না, অনেক টাকা খরচ করে। ও এটা মনে হয় আমরা মেয়েদের একটা দোষ, সবার কমন শপিং। হ্যাঁ, আচ্ছা, শপিং থেকে মনে হলো যে আপনি যদি চান্স পেতেন একজন সাধারণ মানুষের মতো একদিন ঘুরে বেড়াতে উইদাউট মাস্ক, সানগ্লাস, হেলমেট, কোনো সবকিছু বোরকা বাদে, তাহলে কেমন লাগতো? ওটা করি তো, বিদেশে করি। আমি ইনফ্যাক্ট দেশেও অনেক সময় করি। তখন কি কেউ মানে এরকম বিরক্ত করে না, সেলফি নিতে চায় এটা সেটা বা শপিং এ? আমি আসলে সবসময় না, আমি ওটাকে বিরক্ত মনে করি না। আমার কাছে অবভিয়াসলি আসলে যখন ওনারা আমার সাথে সেলফি তুলতে আসে এই মানে এই পরিচিতির কারণেই তো আমরা কাজ করি। সো এটা আমাদের জন্য একটা ডেফিনেটলি মানে মানে আমার কাজ পছন্দ করছে বা আমার সাথে এসে কথা বলছে, ডেফিনেটলি ভালো লাগে। বাট হ্যাঁ মানে বেশি করা হয় না, বাট করতে পারলে তো ভালো লাগতো। এবং আমরা তো দেশের বাইরে গিয়ে এরকম মানে করি ঘোরাঘুরি। কখনো কি লুকিয়ে মানে এই যে বোরকা পরে বা মাস্ক পরে ঘুরতে বেরোন? আমার যেমন নিউ মার্কেটে যাওয়া হয়, নিউ মার্কেটে যখন যাই তখন একেবারে প্যাকেট হয়ে যায়। হয় কি এই যে দামাদামিটা করতে পারি, তাও গলার কণ্ঠ শুনে মাঝে মাঝে বুঝে ফেলে, তখন না মানে এমবারেসিং লাগে যে আমি কি বলবো, 100 টাকা কম বললো তো মানে কেমন দেখায়। এটা আই থিংক আমাদের সবারই এরকম কোনো মজার ঘটনা আছে যে চিনে ফেলেছে, মানে অনেক ঢেকে গিয়েছি যাতে না চিনতে পারে? গলার কণ্ঠ শুনে চিনে গেছে। কিরকম হয় মানে ব্যাপারটা কিরকম হয়? মানে তখন আর দরদামটা করতে পারি না, আর তখন হচ্ছে কি তখন ফ্রিতে দেয় না যে ও পারি না আপনি ওনারা দিতে চাইলেও তো তখন আমি সেই জায়গা থেকে নিতে পারবো না। এখন তখন আমার ভাবতে হবে আচ্ছা ঠিক আছে, এখন তো আমি তো আবার একটু মানে মোটামুটি মাছের বাজারের মতো দরদাম করে কেনাকাটা করি। আমরা সবাই কিন্তু এরকম। আচ্ছা, খ্যাতি পেয়ে যদি এমন কোনো একটা সুপার পাওয়ার পেতেন যে সব হেটার্সদের যত কমেন্ট আছে সব কিছু ডিলিট করে দেওয়া যেত, তো কি করতেন? ডিলিট করে দেওয়া যেত? ডিলিট করে দিতাম। চুপ করানো যেত? চুপ করাতাম না, কারণ আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য এক ধরনের মোটিভেশন হিসেবেও কাজ করে যে উই হ্যাভ টু প্রুভ দ্য হেটার্স রং, তাই না? আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয় সাবিল আপু, সেটা হচ্ছে যে হেটার্সদের এটা কেন এরকম বেশি চোখে পড়ে। আপনার একটা কাজ ভালো লাগলে আপনার পজিটিভটা কিন্তু আপনি যে লিখছেন, যারা মানে নেগেটিভিটি ছড়ায় ওরা না সব কিছুতেই ছড়ায়। যে সাবিল আপুর এখানে যেও যে কমেন্ট করবে, আমার এখানেও সেম কমেন্ট করবে, আরেক জায়গায় নায়িকার ওখানে যেও কমেন্ট করবে। বাট আপনার যখন একটা কিছু ভালো লাগে ওইটা নিয়ে না বেশি মানুষ লেখালেখি করে না, তো এই জন্য না ওই পজিটিভটা চাপা পড়ে যায় অনেক সময় নেগেটিভটার ভিড়ে। তো আমার মনে হয় যে আমরা একটু বেশি সুশীলতা দেখাতে গিয়ে মানুষের প্রশংসা কম করি বা একটু মানে একটা ভালো কাজ সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না, সেই জন্য এই মানুষগুলো সুযোগ পায়। আমার মনে হয় যে আলোচনা সমালোচনা সবই তো দর্শকদের ভালোবাসা, এক একটা ওয়ে হয়তো বা। সো লাস্টে চলে এসেছি অনুষ্ঠানে,
তাণ্ডব সিনেমা নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। এত দিন পর্যন্ত যারা দেখেছেন সবার রেসপন্স পেয়ে আমরা পুরো তাণ্ডব টিমই আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করব সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং শুধু তাণ্ডব না, তাণ্ডবের সাথে ইনসাফ, উৎসব, টগর এবং যেই সিনেমাগুলো আসছে সিনেমা হলে গিয়ে দেখবেন, কারণ আমরা চাই আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে, এবং আপনাদের সাপোর্ট দিয়েই আমরা ভালো ভালো সিনেমা কাজ করতে পারবো। থ্যাংক ইউ এবং ঈদ মুবারক। ফারিন, ইনসাফ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি সাবিল আপু তো যা বললো আমি তার সাথে একদম পুরোপুরি একমত, এবং ঈদের ছবিগুলো তাণ্ডব, ইনসাফ বা যেগুলোই আসছে সব যখন আপনারা দেখবেন তখনই আসলে ছবির বাজারটা আরও বড় হবে এবং আমরা আরও ভালো ভালো সিনেমা করতে পারবো, এবং সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের এখানে আসা, বসা, আড্ডা দেওয়া, যাতে আপনারাও আছে না যে উৎসাহিত হন, বিকজ আপনাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো। এবং ঈদে একটা বড় ছুটি পেয়েছেন 10 দিনের মতো, সো এই ছুটিটাকে কাজে লাগান, সিনেমা হলে যান, বেশি বেশি সিনেমা দেখুন। ঈদ মুবারক। তাণ্ডব, ইনসাফের জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর অনেক ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আবারও ঈদ মোবারক। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ যমুনা টেলিভিশনকে। থ্যাংক ইউ। না চাইলেও বিরতি দিতে হবে গল্প আড্ডায়। আশা করি আমাদের এই আয়োজন আনন্দ দিয়েছে আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি ঈদুল আজহার বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক।